বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা তোমাদের, কেমন আছে তোমরা সবাই? চলো শুরু করা যাক। আজকে হচ্ছে বায়োলজির একটা চ্যাপ্টার, পঞ্চম চ্যাপ্টার, খাদ্য পুষ্টি পরিপাক। চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটা শুরু হইলে কেন যেন শেষ হইতে চায় না। এই জন্য চ্যাপ্টারটা অনেকের কাছেই বোরিং লাগে, ইনক্লুডিং মি। আমার কাছেও চ্যাপ্টারটা খুব ভালো লাগতো না, কিন্তু আজকে এই চ্যাপ্টারটা গুছানোর পরে তোমরা যদি কেউ কমপ্লিট ক্লাসটা করো, তাহলে দেখবা এই চ্যাপ্টারটা তোমার ভালো লাগতে শুরু করছে। এখান থেকে তুমি কোশ্চেন অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। এই চ্যাপ্টারটা আগে ভালো লাগতো না, কিন্তু এখন ভালো লাগে। এর পিছনে কয়েকটা যৌক্তিক কারণ আছে। যৌক্তিক কারণগুলা কি কি? এই চ্যাপ্টারের টপিক খুব বেশি না, মাত্র 4টা টপিক। এই 4টা টপিকের মধ্যে এক নাম্বার হচ্ছে বিএমআর নির্ণয় এবং ক্যালোরির চাহিদা, সাথে হচ্ছে বিএমআই। এগুলা ম্যাথ রিলেটেড। এইখানে কিছু ডাটা বা তথ্য মুখস্থ রাখতে হয়। যদি মুখস্থ রাখতে পারো ফুল মার্কস, একটা সৃজনশীলে 10-এ 10 পাবা। মুখস্থ রাখতে না পারলে অ্যান্সার করতে পারবা না। সো ওই মুখস্থ রাখাটা বিরক্তিকর, এই জন্য চ্যাপ্টারটা বিরক্তিকর লাগতো, কিন্তু এখন ভালো লাগে, কারণ ওইগুলা দেখতে দেখতে পড়তে পড়তে একটা সময় তোমার ব্রেনে চলে আসবে। তখন দেখবে এটা খুবই ভালো লাগার একটা চ্যাপ্টার। 2 নাম্বার খাদ্য পরিপাক, বিভিন্ন গ্রন্থি এবং বিভিন্ন রোগ। এইখানে টোটাল 11টা রোগ নিয়ে আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারে। তাহলে এই চ্যাপ্টার ভালো লাগার অন্যতম একটা যৌক্তিক কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা খুব ইনফরমেটিভ, মানে অনেক বেশি তথ্যবহুল একটা চ্যাপ্টার। এটা যদি তুমি ভালো করে শেষ করতে পারো, তাহলে এই যে 11টা রোগ আছে না, এই 11টা রোগের ম্যাক্সিমাম রোগের সাথেই তুমি পরিচিত। ডায়রিয়া, আমাশয়, তারপরে মনে করা যে তোমার রাতকানা রোগ, রিকেটস রোগ, ম্যাক্সিমাম রোগ, গলগন্ড রোগ, সবের সাথে তুমি পরিচিত। তো এইখান থেকে যদি রোগের লক্ষণ প্রতিকার সম্পর্কে তুমি যদি ধারণা পাও, তাহলে তোমার মধ্যে একটা পণ্ডিত পণ্ডিত ভাব চলে আসবে। মনে করো তোমার বাসার আশেপাশে বা কারো কোনো একটা রোগ হয়েছে, তুমি মোটামুটি যা খুব ভাবসাব নিয়ে বলতে পারবা, এই কারণে রোগটা হতে পারে, এই চিকিৎসা, এই পদ্ধতি ব্যবহার বা এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা যাইতে পারে। এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা, একটা ভাব চলে আসবে। ইভেন তুমিও সচেতন হইতে পারবা। কথা বুঝাতে পারছি? তারপর আমরা কি কি ধরনের খাবার খাই, কোন কোন ধরনের খাবার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কোনটা খাওয়া উচিত, খাওয়া উচিত না, এই সকল কিছু সম্পর্কে ধারণা পাওয়ার জন্য এই পরিপাক, খাদ্য পরিপাক, খাদ্য পুষ্টি পরিপাক, এই চ্যাপ্টারটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। শুধুমাত্র মানে তুমি এখান থেকে অ্যান্সার করবা না, ইটস ওকে, তুমি অ্যান্সার করো না, কিন্তু তুমি তো এখন 9-10-এ পড়ো, তুমি একটা ম্যাচিউরড স্টেজে যাচ্ছ। এই চ্যাপ্টারটা তোমার জানার জন্য দরকার। এই চ্যাপ্টারটা জানলে তোমার অনেক কমন সেন্স, মানে স্বাস্থ্য সম্পর্কে অনেক সেন্স, খাদ্য চয়েস সম্পর্কে অনেক সেন্স তোমার ডেভেলপ হবে। এই জন্য চ্যাপ্টারটা পড়ো, এটা বাদ দিও না। সব সময় যে শুধু নাম্বার নিয়ে আসতে হবে এমনটা না, তুমি জানার জন্য পড়ো, নাম্বার তো বাই প্রোডাক্ট অটোমেটিক আসতে থাকবে। আর ক্লাসটা বলবৎ হচ্ছে 2027-28 পরীক্ষার্থী ব্যাচ যারা আছে তাদের জন্য, কারণ 29-এ সিলেবাস চেঞ্জ করবে কি করবে না আমরা এখনো জানি না। সো 27-28 যারা আছে তারা সমানভাবে এই চ্যাপ্টারটা করো। এই চ্যাপ্টারে আমি কি কি রাখছি ফার্স্টে একটু দেখাই দেই তোমাদের। আমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখছি তোমাদের বইটা, নিজের হাতে কিছু শর্ট ট্রিক্স লিখে রাখছি এবং নিজে কিছু লেখা লেখা পড়াবো। টোটাল 3টা পেজ। একটা পেজের মধ্যে আমাদের যে মানুষের খাদ্য উপাদান, এইটা সম্পর্কে আমি লেখাই দিব। ওইটা একটা সূচিপত্রের মতো হবে, ওইটা যদি তুমি একটু নোট করো, এই চ্যাপ্টার সম্পূর্ণটা তোমার এক পেজে চলে আসবে। পরে তুমি বইয়ের থেকে কিছু অংশ পড়বা, কি কি পড়বা আমি দাগ দিয়ে দিব। আরেকটা হচ্ছে পরিপাক, ওই পরিপাকটাও আমি এক পেজের মধ্যে গুছাই দিব। পরিপাক, গ্রন্থি, কোথায় কি পরিপাক হবে, সবকিছু একদম গুছানো একটা নোট হবে। সো অবশ্যই তোমাকে একটা খাতা হাতে নিয়ে বসতে হবে। খাতা হাতে নিয়ে যদি না বসো তাহলে নোটগুলা মিস করবা। কিছু উপাদান আছে গাঠনিক, এগুলো আমি একটু দেখাবো। দেখাবো বলতে শুধু চোখের দেখা। এরপরে বিএমআই, বিএমআর রিলেটেড যত ম্যাথ আছে, এই যে এখানে অনেকগুলা সিকিউ আমি দিয়ে রাখছি। এই সিকিউ গুলা কিছু সলভ করাবো, কিছু তোমাদের এইচডব্লিউ থাকবে। এবং এই যে পরিপাকেরও অনেকগুলা সিকিউ আছে, এই সিকিউ গুলা সম্পর্কেও তোমাদের পড়াবো। এইভাবে মোটামুটি সম্পূর্ণ চ্যাপ্টার শেষ করব। কথা বুঝতে পারছি? এতক্ষণে মনে হয় চ্যাপ্টার কি, চ্যাপ্টারের গুরুত্ব কি, বা কিভাবে আমরা পড়বো এই বিষয়গুলো জানতে পারছো। এই বিষয়টাও জরুরি। কি পড়তেছো ওইটা যদি না বুঝো, তাইলে হচ্ছে আর পড়বা কি বলো? তাহলে আসো চ্যাপ্টারে শুরু করা যাক। দেখো চ্যাপ্টারের শুরুতেই কি সুন্দর সুন্দর খাবার, দুধ 1 গ্লাস, তারপরে ফল, ফ্রুট, স্ট্রবেরি, অনেক ধরনের খাবার দাবার হাবিজাবি আছে। কারণ চ্যাপ্টার হচ্ছে খাদ্য পুষ্টি পরিপাক। এখন এই চ্যাপ্টারের প্রথম অংশে একটু আলোচনা করা হয়েছে উদ্ভিদের বিভিন্ন উপাদান নিয়ে। এরপরে চ্যাপ্টারের 80% আলোচনা করা হয়েছে প্রাণীর খাদ্য, প্রাণীর শরীরের বিএমআর, বিএমআই
এবং খাদ্য পরিপাক নিয়ে। উদ্ভিদ নিয়ে খুব সামান্য একটু আলোচনা। কি কি আলোচনা হালকা একটু দেখা যায়। এ পর্যন্ত 118টা মৌল আবিষ্কার হয়েছে কি হয় নাই? 118টি মৌল প্রকৃতিতে আবিষ্কার হয়েছে। প্রত্যেকটা মৌল তো তোমার প্রত্যেক কাজে লাগে না। এর মধ্যে মাত্র 60টি অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে যেগুলো হচ্ছে উদ্ভিদের কাজে লাগে। আমরা এখন উদ্ভিদ পার্টটা নিয়ে পড়তেছি, কিন্তু উদ্ভিদ পার্ট এখন আমরা উদ্ভিদ সংক্রান্ত পড়াশোনা করি। এই 118টার মধ্যে উদ্ভিদের জন্য কাজে লাগে হচ্ছে 60টি। উদ্ভিদের জন্য কয়টা কাজে লাগে? 60টি। এই 60টির মধ্যে কোনোটা একটু কম কাজে লাগে, কোনোটা বেশি কাজে লাগে, আবার কোনোটা হইলেও চলে না হইলেও চলে। কোন জাতের উদ্ভিদে কাজে লাগে, আবার কোন প্রজাতির উদ্ভিদে কাজে লাগে না। এই 60টির মধ্যে আবার তুমুল গবেষণা চলছে। ব্যাপক গবেষণার পরে 60টি থেকে 17টি মৌল এমন বের করা হয়েছে, এই 17টি মৌল ছাড়া উদ্ভিদকে চিন্তা করা যায় না। তার মানে 17টি মৌল উদ্ভিদের, প্রত্যেকটা উদ্ভিদের অবশ্যই আছে। সরি, 17টি না, একটি বেশি বলছে, 16টি মৌল প্রত্যেকটি উদ্ভিদে অবশ্যই আছে। 16টি। এই 16টিকে বলা হয় অত্যাবশ্যকীয়, মানে অত্যন্ত আবশ্যক। বাংলায় যদি বলো অত্যাবশ্যকীয়, অত্যাবশ্যকীয় মানে অত্যন্ত আবশ্যক 16টি উপাদান। এই 16টি উপাদানের মধ্যে 10টি উপাদান এমন আছে, এই 16টি উপাদানের মধ্যে এই 16টি উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা গেছে। এর মধ্যে 10টি উপাদান এমন আছে যেটা প্রচুর পরিমাণে লাগে, যাকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট। কি বলা হয়? ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট। অত্যাবশ্যকীয় অবশ্যই 16টি অত্যাবশ্যকীয়, এর মধ্যে 10টি প্রচুর কাজে লাগে। 10টি প্রচুর কাজে লাগে, এদেরকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এই যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে একদম অনেক বেশি কাজে লাগতেছে যেগুলা, ম্যাক্রোনিউট্রিয়েন্ট। তাহলে 16টির মধ্যে যদি 10টি চলে যায়, আর বাকি থাকে কয়টি বলো? আর বাকি থাকে হচ্ছে মাত্র 6টি। এই যে নিচে লিখলাম 6টি। এই 6টি হচ্ছে কাজে লাগবে অবশ্যই, কিন্তু পরিমাণটা কম। এদেরকে বলা হয় মাইক্রো। এদেরকে কি বলা হয়? মাইক্রোনিউট্রিয়েন্ট। একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। কথা বুঝো? তাহলে আমরা কয়টা জিনিস পাইলাম? উদ্ভিদের দেহে অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে 16টি। 16টির মধ্যে 10টি হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রো। আর এমানুয়েল ম্যাক্রো, ওই যে ফ্রান্সের প্রেসিডেন্ট আছে না, সেই ম্যাক্রো, এমানুয়েল ম্যাক্রো। আর হচ্ছে মাইক্রো, মাইক্রোমিটার মিলিমিটার পড়ো না, সেই মাইক্রো। 6টি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। ঠিক আছে? এই 10টি প্রচুর কাজে লাগে, 6টিও প্রচুর কাজে লাগে, কারণ এই 16টি হচ্ছে অত্যাবশ্যকীয়। কিন্তু 10টি যে ম্যাক্রো, এদের পরিমাণ একটু বেশি লাগে, আর এই যে 6টি যে মাইক্রো, এদের পরিমাণ একটু কম লাগে। উদাহরণস্বরূপ মনে করো তুমি হচ্ছে কুরবানির ঈদ গেল, তুমি গরুর মাংস রান্না করতেছো। গরুর মাংস রান্না করার জন্য তুমি যেই পরিমাণ মাংস নিবা, সেই পরিমাণ লবণ ডেফিনেটলি নিবা না। লবণের পরিমাণ কি মাংসের পরিমাণের থেকে কম হবে, তা নাহলে তো তুমি মাংস খাইতে পারবা না। তাহলে দেখো, মাংস রান্না করার জন্য লবণ মাস্ট, লাগবেই। কিন্তু মাংসের পরিমাণ এবং লবণের পরিমাণ তো সমান হয় না, কম হয় লবণের পরিমাণ, তাই না? আবার যদি তুমি লবণ না দাও, তাহলে সেই মাংসও তুমি খাইতে পারবা না। সো এই যে 10টি যেগুলা মাইক্রোনিউট্রিয়েন্ট, এগুলা মনে করো যে মাংস প্রচুর পরিমাণে লাগতেছে। আর 6টি যেটা মাইক্রো, এই মাইক্রো 6টি হচ্ছে অবশ্যই লাগবে, কিন্তু পরিমাণ কম। এখন আসো, এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট 10টি মনে রাখাটা একটু ঝামেলা। 1 2 3 4 5 6 7 8 9। সাতটি। এতক্ষণ যা পড়াইলাম পুরাটাই ভুল পড়াইলাম? এটা কোনো কথা হইল? 9 এবং 7, আমি 10 এবং 6 পড়াইতেছি। না, এটা হইল না। এই কথা হলো, ঠিক আছে, আমি ভুল বলি নাই, আমিও ভুল বলি নাই, তোমাদের বইও ভুল বলে নাই, ঘটনা অন্য জায়গায় ঘটছে বলতেছি। তাহলে এই পর্যন্ত কি পড়লাম আবার একটু বলে নেই। 118টি মৌলের মধ্যে 60টি মৌল হচ্ছে উদ্ভিদে পাওয়া গেছে, 60।
এর মধ্যে 16টি হচ্ছে অত্যাবশ্যকীয়, 16টি অত্যাবশ্যকীয়। এর মধ্যে 10টিকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যেগুলা পরিমাণে অনেক বেশি লাগে। 6টিকে বলা হয় মাইক্রোনিউট্রিয়েন্ট। এখন ঘটনা ঘটছে কি, তাহলে তোমার বই যে 9টা বলছে, তোমার বই 9টা বলছে, এইটা আমি তো একটু ঘাবড়াই গেছিলাম, আমি বেশক্ষণ একটু ঘাটাঘাটি করলাম, পরে হঠাৎ করে দেখি ঘটনা ঘটছে এটা হচ্ছে 2026-এর যে নতুন বই, 2026 নিউ এডিশন। এই নিউ এডিশনে এটা কারেকশন আসছে 2026-এর নতুন বই। এর আগ পর্যন্ত 25-এর যে বই, এই 25-এর বই যদি কারো কাছে থাকে অথবা পুরাতন বইটা যদি থাকে, তাইলে দেখবা ওইখানে আমি যা লিখছিলাম তাই ঠিক আছে। দেখো তোমরা যদি দেখতে পাও, ওইখানে 10টিকে বলছে হচ্ছে ম্যাক্রো উপাদান, 6টিকে বলছে মাইক্রো উপাদান। তাহলে ঝামেলাটা কোথায় ঘটছে, ঝামেলাটা কাকে নিয়ে ঘটছে, এটাও একটু বইলা দেই তাহলে, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাক। এই যে এইখানে দেখো, পুরাতন বইটা যদি তোমাকে দেখাইতে পারতাম, তাহলে এই যে এখানে ফেরিক ছিল, এফি, এই ফেরিককে রাখছিল হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে। তখন ম্যাক্রোনিউট্রিয়েন্টের পরিমাণ ছিল 10টি। আর বর্তমান যে নতুন যে বই, এই বই এই যে লাস্টে দেখো ফেরিককে কোথায় নিয়ে আসছে, ফেরিককে নিয়ে আসছে হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে। তাহলে সবই ঠিক ছিল, শুধু একটু কারেকশন করো। ভুলটা হওয়াতে একটা জিনিস ভালো হয়েছে, ভুলটা হওয়াতে কি ভালো হয়েছে, কেউ যদি পুরাতন বই দেখে থাকো, বিশেষ করে যারা এইবার 10-এ আসো, ক্লাস 10-এ, তাদের জন্য এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তাহলে এইখানে ঘটনা কি হবে, তাহলে 16টি ঠিকই আছে, এইখানে হবে 9টি, এইখানে কয়টি হবে 9টি, আর এইখানে কয়টি হবে 7টি। এটা হচ্ছে 26-এর বইয়ে নতুন এডিশনে আসছে। আচ্ছা, আমি তারপরেও আবার একটু ট্রাই করব যে এটা কি সঠিক নাকি কোনো জায়গায় নতুন বইতে প্রিন্টিং মিস্টেক হইতে পারে, আমি দেখি কিছুক্ষণ পরে জানাচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত দেখো। এখন কথা হচ্ছে, আমরা যদি মনে রাখার কৌশল বা যাবতীয় যা কিছু আছে, এটা তো আমরা পুরাতন হিসাবেই ধরে রাখছি, এখন তো নতুনটা একটু ঝামেলা হবে। এই যে যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট 9টি, আমার মুখে তো বারবার 10টি আসতেছে। এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট 10টি এবং মাইক্রোনিউট্রিয়েন্ট 6টি মনে রাখার জন্য খুব সুন্দর সুন্দর ছন্দ আছে। এইটাকে মনে রাখে হচ্ছে এমজিকে ক্যাফে ফর নাইস জবস, এটা দ্বারা এমজিকে ক্যাফে ফর নাইস জবস, এই যে এইভাবে লেখে জিনিসটা, এমজিকে, এমজিকে ক্যাফে, সি এ এফ ই, ফর এফ ও আর, নাইস এন আই সি ই, জবস সি এইচ ও পি এস, প্রত্যেকটা ক্যাপিটাল লেটার দ্বারা একটা করে মৌল বোঝাচ্ছে। তাহলে দেখো তো, এমজি ম্যাগনেসিয়াম, কে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফেরিক, নাইস নাইট্রোজেন, জবস কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এই হচ্ছে এমজিকে ক্যাফে ফর নাইস জবস। কিন্তু এখন তো ফেরিককে এখানে রাখতে পারবা না, ফেরিককে কোথায় নিয়ে আসতে হবে, মাইক্রোনিউট্রিয়েন্টে। আর মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো মনে রাখতে হচ্ছে এইভাবে, আমার কাছে যেটা পছন্দ সেটা হচ্ছে ম্যাম বোধ হয় তামাক টানছে, ম্যাম বোধ হয় তামাক তামাক টানছে। দেখো, এটা মনে রাখার জন্য এই যে এই ধরনের ছন্দ ব্যবহার করা হতো, এই যে আমি একটু লিখে রাখছিলাম। প্রবলেম তো একটু হয়ে গেছে, প্রবলেম হচ্ছে নিউ এডিশন আসছে, এখন এটা সলভ করতে হবে। তো তোমরা দুইটাই মনে রাখো, কোথায় নিউ এডিশন আসছে, পরে তোমরা তোমাদের ক্লাস টিচারকে জিজ্ঞেস করবা যে স্যার এই জায়গায় কি আমাদের কিছু করার আছে কি না। এই যে দেখো, এমজিকে ক্যাফে ফর নাইস চপস, এমজিকে ক্যাফে, এইখানে একটু ইয়া হয়েছে, এমজিকে ক্যাফে ফর নাইস চপস। আর ম্যাম বোধহয় তামাক টানছে, ম্যাম ম্যাঙ্গানিজ, ম মলিবেডেনাম, বোধ হয় বোরন, আর দতে হচ্ছে দস্তা, দস্তাকে আমরা জিঙ্ক মনে রাখবো। তামাক, তামা, তামাক, এই যে তামা, তামা মানে কি, তামা বাংলা, এটার ইংরেজি নাম হচ্ছে কপার, ক ক্লোরিন, ম্যাম বোধহয় তামাক টানছে। এখন যদি চেঞ্জ হয়ে যায় নিউ এডিশনে, তখন একটু ঝামেলা, উপরে তো ফেরিক থাকবে না, তাহলে একটু দেখো ঘটনা কি হবে, এই ফেরিক তো এখানে থাকবে না, এই জন্য এটাকে নিচে নিয়ে আসতে হবে। তখন এইভাবে মনে রাখবো, ম্যাম মনে হয় তামাক টেনে ফেলছে, তামাক টেনে ফেলছে, ফেলছেতে ফেরিক দিয়ে দিও, ম্যাম বোধ হয় তামাক টেনে ফেলছে, মানে তুমি যা দেখছো ম্যামের তামাক টানা শেষ, তামাক বুঝো তো, বিড়ি সিগারেট, টেনে ফেলছে, এই যে এখান থেকে ফেরিক, মানে কিছু একটা তো মনে রাখতে হবে। এই বুঝাইতে পারছি কথাটা?
তাহলে দেখো মাইক্রোনিউট্রিয়েন্ট আর ম্যাক্রোনিউট্রিয়েন্টের 2025 এবং 26-এর বইয়ের মধ্যেই কিন্তু গ্যাঞ্জামটা বাইজা গেছে। কথা কি ক্লিয়ার বুঝাইতে পারলাম? এই হচ্ছে ঘটনা। এখন আসো, এই যে যে 16টি অত্যাবশ্যকীয় উপাদান আছে, এই 16টি অত্যাবশ্যকীয় উপাদান এর মধ্যে কোনোটা যদি না থাকে, কম পড়ে যায়, তাহলে বিভিন্ন অভাবজনিত রোগ দেখা যায়, যেহেতু এগুলো অত্যাবশ্যকীয়। তাহলে দেখো তো কার জন্য কি রোগ দেখা যায়, ওইখানে যাব। তার আগে আরেকটা টপিক আছে, উৎস। উৎস কি? উৎস ম্যাক্সিমাম গুলাই হচ্ছে খনিজ লবণ গুলা হচ্ছে মাটি থেকে শোষণ করে উদ্ভিদ, দ্রবীভূত অবস্থায়, আয়নিত অবস্থায় শোষণ করে। আরেকটা হচ্ছে যে কার্বন, অক্সিজেন, এগুলা বায়ুমণ্ডল থেকে শোষণ করে, তারপরে পানির থেকেও শোষণ করে। এগুলা একটু রেডি, এটা প্রবলেম না। এইখানে দেখো নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, বোরন, এদের অভাবজনিত রোগ এবং কারণ এইখানে দিছে। এখন প্রত্যেকটা যদি একটু রিডিং সহকারে বড় করে পড়তে চাও, তাহলে একটু প্যারা হয়। এই অংশটুকু এই চ্যাপ্টারে বললাম না, চ্যাপ্টারের কিছু অংশ খুব বোরিং, এটা হচ্ছে তার মধ্যে একটা বোরিং অংশ। সো এইটাকে আমি একটু চেষ্টা করছি লেখার। কি করছি, ম্যাগনেসিয়াম, ফেরিক, নাইট্রোজেন, এই তিনটার মোটামুটি বৈশিষ্ট্য কাছাকাছি একই। ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে, সালোক সংশ্লেষণ ও শ্বসনে ভূমিকা পালন করে, এদের অভাবে ক্লোরোসিস হয়। এইটা আবার গুরুত্বপূর্ণ, ভিভিআই ক নাম্বারের কোশ্চেন, যে ক্লোরোসিস কি? উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ক্লোরোসিস। কি ক্লোরোসিস কি? উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায়। উদ্ভিদের পাতা সাধারণত কি কালারের হয়? সবুজ কালারের হয়, কারণ ক্লোরোফিল থাকে। সেই পাতা যদি হলুদ হয়ে যায় তাকে বলা হয় ক্লোরোসিস। এরপরে আসো, সাধারণত পাতার বয়স যখন বেশি হয়ে যায় তখন পাতা হলুদ হয়ে গাছ থেকে পড়ে যায়, তখন আর পাতাগুলা সবুজ থাকে না। যারা গ্রামের বাড়িতে দেখছো দেখবা কাঁঠাল পাতা ময়রা শুকায়া ওই হলুদ হলুদ হয়ে মাটিতে পড়ে গেছে। ক্যালসিয়াম। ক্যালসিয়ামের কাজ কি? সবাত শ্বসন ও প্রোটিন উৎপাদনে সাহায্য করে। চতুর্থ চ্যাপ্টারে শ্বসন পড়ে আসছে না, সবাত শ্বসনে 38টি এটিপির হিসাব ডিটেলসে দেখাই দিছি। এই ক্যালসিয়াম ওইখানে সাহায্য করে। পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে পত্ররন্ধ্র খোলা, বন্ধ, পানি শোষণ বৃদ্ধি ও জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর মধ্যে আসে পত্ররন্ধ্র খোলা। পটাশিয়াম নিচের কোনটিতে ভূমিকা রাখে? পত্ররন্ধ্র খোলা। এইটা এমসিকিউতে আমি নিজে দেখছি। পটাশিয়াম কিন্তু মানুষের জন্য গুরুত্বপূর্ণ, মানুষের পেশি সঞ্চালনে সাহায্য করে। এরপরে আসো ফসফরাস। ডিএনএ, আরএনএ, এনএডিপি, এটিপি এর গাঠনিক উপাদান। যারা চতুর্থ চ্যাপ্টার পড়ছো তারা জানো ফসফরাস অজৈব ফসফেট হিসেবে যুক্ত হয়। অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে অজৈব ফসফেট যুক্ত হলে এটিপি, এই এটিপি তো হচ্ছে শক্তি, যাকে বায়োলজিক্যাল মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন, জৈব মুদ্রা বলা হয় আর কি সহজ কথায়। এরপরে আসে দেখো সালফার। সালফার হচ্ছে প্রোটিন, হরমোন, ভিটামিন এর গাঠনিক উপাদান। প্রোটিন, হরমোন, ভিটামিন এর গাঠনিক উপাদান। প্রোটিন মানে কি? প্রোটিন মানে আমিষ, তোমরা জানো। এর গাঠনিক উপাদান হচ্ছে সালফার। এরপরে আসো মাইক্রো উপাদান। মাইক্রো উপাদানের মধ্যে আছে জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ। তাহলে এগুলা কি ছিল? ম্যাক্রো। এগুলা কি ছিল? ম্যাক্রো। মাইক্রো উপাদানের মধ্যে জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ। ক্লোরোফিট লিখে ফেলছি না, এটা ক্লোরোফিল হবে। ক্লোরোফিট না, সরি, ক্লোরোফিল। ক্লোরোফিল উৎপাদনে কাজ করে। মলিবেডেনাম নাইট্রোজেন সংবন্ধন এ ভূমিকা এবং অণুজীবেও সাহায্য করে। বোরন বর্ধনশীল অঞ্চলের জন্য চিনি পরিবহন করে বোরন। কপার টমেটো ও সূর্যমুখী স্বাভাবিক বৃদ্ধি ও শ্বসনে সাহায্য করে। এমসিকিউ হিসেবে দেখছি এটা, সুতরাং লেখা নাও এমসিকিউ। এমসিকিউ বোরন এমসিকিউ কি? টমেটো এবং সূর্যমুখী স্বাভাবিক বৃদ্ধি ও শ্বসনে সাহায্য করে। ক্লোরিন সুগার বিট এর মূল ও কাণ্ডের বৃদ্ধিতে ভূমিকা রাখে। সুগার বিট এর মূল ও কাণ্ডের বৃদ্ধিতে ভূমিকা রাখে। এগুলো নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। অভাবজনিত লক্ষণগুলো দেখো, এগুলো একটু লেখা নাও তোমরা। তাহলে হচ্ছে কি, সম্পূর্ণটা পড়ার আগে এটা যদি পড়ো, আমি মানে গোছানোর চেষ্টা করছি আর কি, যে এটুকু করলেই তোমার এমসিকিউ হয়ে যাবে। ফসফরাস উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, উদ্ভিদ খর্বাকার হয়। বৃদ্ধি বন্ধ মানে কি? উদ্ভিদ আর লম্বা হয় না। লম্বা না হলে তো খর্বাকৃতির হবে। খর্বাকার মানে কি? খাটো। খর্বাকার মানে খাটো। তাহলে ফসফরাসের অভাবে উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। ক্যালসিয়াম পাতা কুঁকড়ে যায়, ফুল ফোটার সময় কাণ্ড শুকিয়ে যায়। মানে ফুল ফোটার সময় ওই যে ফুলের পাতার ডালের যে কাণ্ড আছে এগুলা
শুকায় যায়। নাইট্রোজেন, ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে, ফলে পাতা হলুদ হয়ে যায় নাইট্রোজেনের অভাবে। পটাশিয়াম, শীর্ষ মুকুল মরে যায়। এইটা এমসিকিউ হিসাবে অনেকবার আসছে। পটাশিয়ামের অভাবে কি হয়? উদ্ভিদের শীর্ষ মুকুল মরে যায়। নিচের কোনটির অভাবে? পটাশিয়াম। ম্যাগনেসিয়াম হচ্ছে পাতার শিরার মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস হয়ে হলুদ হয়ে যায়। ফেরিক, কখনো কখনো সম্পূর্ণ পাতা বিবর্ণ হয়ে যায়, কাণ্ড দুর্বল ও ছোট হয়। এরপরে আছে সালফার, উদ্ভিদ খর্বাকৃতির হয়। ডাইব্যাক লক্ষ্য করা যায়। এই ডাইব্যাক শর্ট কোশ্চেনের জন্য ভিভিআই লিখে রাখো। ডাইব্যাক শর্ট কোশ্চেনের জন্য ভিভিআই। ডাইব্যাক কি? উদ্ভিদের মূল কাণ্ড ও পাতার শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মারা যেতে থাকে। উদ্ভিদের মূল কাণ্ড ও পাতার শীর্ষ থেকে, মূল মানে কি? শিকড়, কাণ্ড মানে কি? মেইন অংশটুকু, এবং পাতার শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মারা যাইতে থাকে। তার মানে কি? মূল মানে মাটির নিচে থেকে, আবার পাতার উপর থেকে এবং কাণ্ডের মাঝখান থেকে বিভিন্ন দিক থেকে উদ্ভিদের টিস্যুগুলো মারা যাইতে থাকে। এটাকে বলা হয় ডাইব্যাক। এটা খুবই ক্ষতিকর, গাছটাই মারা যায়। এটা কার অভাবে হয়? সালফারের অভাবে। কার অভাবে হয়? সালফারের। এই হচ্ছে মোটামুটি উদ্ভিদ রিলেটেড পড়াশোনা। উদ্ভিদ রিলেটেড পড়াশোনা এইটুকুই, মোটামুটি 15-20 মিনিট যাই লাগলো, এইটুকুই উদ্ভিদ রিলেটেড। তাহলে আবার একটু যদি বলি, তাহলে হচ্ছে ওই 60টির মধ্যে হচ্ছে 16টির মধ্যে হচ্ছে 9 এবং 7 নতুন এডিশন। আর যারা এবার 10-এ আসো তাদের বই আছে হচ্ছে 10 এবং 6। অ্যাকচুয়ালি আমার বইটা আরেকটু পুরাতন, এটা মনে হয় 22-এর এডিশন। 25-এর এডিশনটা একটু দেখতে হবে। আমি কি এখন একটু দেখে দিব? দাঁড়াও একটা সেকেন্ড, আমার কাছে পিডিএফ আছে। একটু দেখে দেই, তোমাদের হচ্ছে কনফিউশনটা ক্লিয়ার করে দেই 25-এ কি আছে। উদ্ভিদ ও পানির সম্পর্ক, হ্যাঁ, এর আগের চ্যাপ্টার। হ্যাঁ, এই যে এটাই পরিপাক। পরিপাকের আগে আরে একদম চ্যাপ্টার শুরু। ও হ্যাঁ, 25-এও দুঃখিত। তাহলে তোমরা ওইটাই মনে রাখো। 25-এর বইটাতেও এখানে দিছে 9টি, এবং এই যে ফেরিককে দেখো, ফেরিক সবার লাস্টে লিখছে, এইখানে দিছে 7টি। সুতরাং যারা 9-10-এ পড়ো, অর্থাৎ এসএসসি 27-28, তোমরা এটা একদম কারেকশন করে নাও। আমি যে বইটা থেকে লিখতেছিলাম এটা হচ্ছে 22 বা 23-এর এডিশন, ঠিক আছে? তাহলে এটা নতুন এডিশনে আসছে কয়টি? 9টি এবং 7টি। 9টি এবং 7টি, ঠিক আছে? কথা ঠিক আছে? 9টি এবং 7টি, কনফিউশন নাই। তাহলে এখানে 9টি এবং 7টি। তাহলে মনে রাখার ক্ষেত্রে এখানে এই যে এমজি কে ক্যাফে, এই যে ক্যাফে ফেরিকটা ক্যাপিটাল লেটারে লিখতাম, এখন আর ক্যাপিটাল লেটারে লেখো না, এখন স্মল লেটারে লেখো, কারণ ক্যাপিটাল লেটার দ্বারা আমরা হচ্ছে মৌলগুলোকে বোঝাচ্ছি। তো এমজি কে ক্যাফে, ক্যাফে এখানে হচ্ছে ক্যালসিয়াম হবে, কিন্তু এখানে ফেরিক দ্বারা মৌল হবে না। আর এখানে ম্যাম বোধহয় তামাক টেনে ফেলছে, ম্যাম বোধহয় তামাক টেনে ফেলছে, তাহলে এফ এ ফেরিক, ফেরিকটাকে নিচে লেখা দিও। কথা ক্লিয়ার? মাইক্রো নিউট্রিয়েন্ট কয়টি? 9টি। মাইক্রো নিউট্রিয়েন্ট কয়টি? 9টি। সরি, মাইক্রো না, এটা বলতে অনেক সময় ভুল হয়, ম্যাক্রো। ম্যাক্রো। আর মাইক্রো যখন বলবো তখন কয়টি বলতে হবে? 7টি বলতে হবে। ডান, এমসিকিউ সহ একদম ক্লিয়ার। এরপরে এগুলো আমি একটু গুছায় রাখছিলাম, এগুলো তোমরা যদি একটু লেখা নাও, এরপরে বইয়ের থেকে দাগায়া পড়ো। যদি না পড়ো তাহলে এমসিকিউ ছুটা যাইতে পারে। আচ্ছা, এরপরে আসো খাদ্য, প্রাণীর খাদ্য ও পুষ্টি। এখান থেকে প্রাণী শুরু, এইখান থেকে আমার ভালো লাগা শুরু হয়েছে এই চ্যাপ্টারটা। এখান থেকে আমার বিশাল ভালো লাগছে, এবং আমি হচ্ছে উপাদানগুলা অনেকগুলাই মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি নিজের মধ্যে, যে খাবার হ্যাবিট, ফুড হ্যাবিট চেঞ্জ করার জন্য। প্রথমত খাদ্য কাকে বলে? যা খাই তাই খাদ্য, বিষয়টা এমন না ক্ষুধা লাগলেই খাবা, খাইলেই খাদ্য হয়ে গেল, এরকম না। খাদ্য হওয়ার জন্য কি হইতে হবে তার একটা সংজ্ঞা তোমাদের বই দিছে। যেই সব বস্তু খাওয়ার পর দেহে শোষিত হয়ে বিভিন্ন কার্য সম্পূর্ণ করে তাকে খাদ্য বলে। অর্থাৎ তুমি খাবা, খাওয়ার পরে সে শোষিত হবে, আমাদের কোষ তাকে শোষণ করতে পারতে হবে।
আমাদের কোষে ক্ষুদ্রান্তটা আছে না, এই যে এরকম পেঁচানো পেঁচানো ক্ষুদ্রান্ত, আমাদের ক্ষুদ্রান্ত। তো এখান থেকে মনে করো ছোট্ট আমি একটা টিউব কাইটা নিলাম। এই যে তুমি খাবার খাইছো, খাবার খাওয়ার পরে এই খাবারগুলো সাধারণত জটিল প্রক্রিয়ায় থাকে। এই খাবারটাকে শোষণ করার জন্য ছোট ছোট দানায় ভাঙতে হয়। ভাঙ্গার পরে মনে করো এই যে এটা হচ্ছে রক্তনালী, এই রক্তনালী তাকে পরিবহন করে। বলবো আমি, এখন কথা হচ্ছে তুমি খাবার খাইছো, তোমার খুব ক্ষুধা লাগছিল, তুমি বালি খায়া ফেলছো। বালি আমাদের দেহ শোষণ করতে পারে না, তাহলে বালি কোনো খাদ্য না। বুঝাইতে পারছি? তাহলে যে বস্তু খাওয়ার পরে দেহ শোষিত হয়ে বিভিন্ন কার্য সম্পাদন করে, ওটার মধ্যে পুষ্টিগুণ থাকতে হবে, তাইলে এই খাদ্য হবে। এখন মনে করো যে কেউ অ্যালকোহল খাইতেছে, লাল পানি, লাল পানির মধ্যে পুষ্টিগুণের থেকে খারাপ দিকই বেশি, এই জন্য এটা হারাম করা হয়েছে, তাই না? তাইলে ওইটাও খাদ্য না, ওটা অখাদ্য। কথা কি বোঝানো গেল? তাইলে কি হইতে হবে, যে বস্তু খাওয়ার পর দেহে শোষিত হয়ে বিভিন্ন কার্য সম্পূর্ণ করে তাকেই খাদ্য বলা হয়। দেখো খাদ্যের সংজ্ঞা, খাদ্যের কাজগুলো দেখো, এইখানে কিন্তু খুব ছোট করে লেখা আছে, কিন্তু এইখান থেকে যদি তুমি পড়ো তাহলে হচ্ছে তোমার পড়তে সুবিধা হয়। দেহের পুষ্টি সাধন, দেহের ক্ষয় পূরণ, দেহের রোগ প্রতিরোধ শক্তি উৎপাদন, কর্মশক্তি, তাপ উৎপাদন। দেখো কয়টা বলছে, 1, 2, 3, 4, 5 এবং 6টি। তাহলে তোমাকে যদি বলে খাদ্যর কাজ কি, তুমি মোটামুটি এই 6টি কাজ যদি সিরিয়াল বাই লেখা ফেলো, তাইলেই তোমার হয়ে যাবে খাদ্যের কাজ। এইবার আসো খাদ্য উপাদান, এইখান থেকে আমি হচ্ছে একটু নতুন করে পড়াইতে চাইতেছি। ওকে, খাদ্য উপাদান। খাদ্য উপাদানের বিষয়ের আগে আমরা একটু বুঝি যে আমরা খাদ্যটা কেন খাই। আমরা খাদ্য খাই কেন? আমাদের শরীরের শক্তির ঘাটতিটা পূরণ করার জন্য। হ্যাঁ, ফার্স্টে এইটুকু তোলার দরকার নাই, একটু দেখো। এই হচ্ছে মনে করো যে একটা প্রাণী কোষ। এই কোষের মধ্যে কি থাকে? এত বৃষ্টি হইলো, প্রাণী কোষ আমার। এই মনে করো যে একটা প্রাণী কোষ। এই কোষের মধ্যে নিউক্লিয়াস থাকবে, তারপরে মনে করো যে মাইটোকন্ড্রিয়া থাকবে, তারপরে গোলজি বস্তু থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, রাইবোজোম থাকবে, অনেক কিছু থাকবে এই কোষের মধ্যে। এখন এই কোষের মধ্যে শক্তি প্রয়োজন। এই শক্তিটার ঘটনা হচ্ছে কি, ক্ষুদ্রান্ত দেখছো না, ক্ষুদ্রান্ত কেমন পেঁচানো পেঁচানো, ওই পেঁচানো টিউব থেকে ছোট্ট একটা অংশকে আমি একটু কাটে নিলাম। আমরা যে খাবার খাই, আমরা খাবারের মধ্যে কি কি খাচ্ছি সেই উপাদানগুলাই এখন লিখবো। তো ধরো এই উপাদানগুলো অনেক বড়, আমাদের খাওয়া খাদ্য উপাদানটা অনেক বড়। এত বড় খাদ্য কোনো আমাদের দেহ শোষণ করতে পারে না। তাহলে আমাদের দেহ শোষণ করার জন্য এটাকে কি করতে হবে? পরিপাক করতে হবে। পরিপাক করে এটারে ছোট ছোট টুকরায় পরিণত করতে হবে। ছোট ছোট টুকরায় পরিণত করলে ওই যে ক্ষুদ্রান্তের সাথে লাগানো যে ব্লাড সেল, রক্তনালিকা আছে না, রক্তনালিকা আছে, রক্তনালিকা গুলা হচ্ছে এই খাদ্যকে কি করবে? শোষণ করবে। রক্তনালিকা গুলা শোষণ করবে। রক্তনালী কেন খাদ্য, রক্তনালী শোষণ করবে না, রক্ত খাদ্যকে শোষণ করবে। এই ব্লাড রক্তনালীর ভিতরে কি থাকে? রক্ত। রক্তনালীর ভিতরে কি থাকে? রক্ত। রক্তের কয়টা উপাদান থাকে? রক্তের উপাদান থাকে হচ্ছে রক্ত কণিকা, রক্ত কণিকা। আরেকটা কি থাকে? রক্ত রস। সেকেন্ড চ্যাপ্টারে পড়ছি না আমরা, রক্ত রস। রক্ত কণিকার মধ্যে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুস্রবিকা, তারা হচ্ছে অক্সিজেন পরিবহন করে। তারপরে মনে করো যে তারা হচ্ছে অক্সিজেন পরিবহন করে। তারপরে মনে করো যে বিভিন্ন রোগ প্রতিরোধ সৃষ্টি করে। আর রক্তরসের কাজ কি ছিল? রক্তরসের কাজ ছিল হচ্ছে খাদ্য পরিবহন করা। ওই যে আমরা যে জটিল খাদ্য খাইলাম, বড় দানাগুলা যেগুলা পরিপাক হইলো, ভাঙলো, ভাঙ্গা ছোট ছোট দানা হইলো, ওই ছোট দানাগুলা হচ্ছে রক্তের রস পরিবহন করে। পরিবহন করে এই রক্তের রসটাকে কোথায় নিয়ে যায়? কোষে নিয়ে যায়। এই কোষ ওই খাদ্যটাকে পুনরায় আত্তীকরণ করে। আমরা লাস্টে দেখবো আত্তীকরণ কি। আত্তীকরণ হচ্ছে ওই যে সরল খাদ্যটা, এই সরল খাদ্যটা পুনরায় হচ্ছে তোমার প্রোটোপ্লাজমের সাথে সাইটোপ্লাজমে পরিণত হওয়া, জটিল খাদ্যে পরিণত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় আত্তীকরণ। তাহলে এই যে ফুল প্রসেসটা ঘটবে। এখন উপাদানগুলা কি কি, কি কি খাবার আমরা খাবো এটা নিয়ে আমরা পড়বো। তাহলে বুঝছি তো খাদ্যটার পুরা ফুল সিস্টেমটা, বুঝছো? তাহলে ঘটনা হচ্ছে আমরা খাবার খাই, খাবারের কণাগুলা বড় বড় থাকে, জটিল উপাদান থাকে, এগুলা ভাঙ্গা সরল উপাদানে পরিণত হয়। রক্ত রস সেটাকে পরিবহন করে, পরিবহন করে কোষে নিয়ে যায়।
রক্তরস কিভাবে পরিবহন করবে এটা পরবর্তী চ্যাপ্টারে দেখানো হবে, ষষ্ঠ চ্যাপ্টারে। ক্লিয়ার? এবার আসো আমরা খাদ্যের উপাদান সম্পর্কে একটু পড়ি। খাদ্যের উপাদান কয়টা? অ্যাকচুয়ালি খাদ্যের উপাদান হচ্ছে 6টা। খাদ্যের উপাদান কয়টা? 6টা। তোমাদের বই 7টা বলছে। 7টা বলছে কি? রাফেজকে তোমাদের বই একটা উপাদান সহকারে দেখাইছে, কিন্তু তোমার যদি এমসিকিউ আসে খাদ্য উপাদান কয়টা, তুমি অ্যান্সার করবে 6টা। 1 নাম্বার উপাদান একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখো, আগে পরে আরো কিছু লেখাবো, একটু ছোট কইরাও লিখতে হবে। 1 নাম্বার, কারণ এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 নাম্বার উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বা এটাকে আমরা বলি শর্করা। একটু ইংরেজি নামগুলা শিখা ফেললো, কারণ এইচএসসি তে গেলে টিচার দেখবা কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট বলতেছে, তুমি তখন গুগল ট্রান্সলেট ব্যবহার করতেছো যে টিচার কি আমিষ বললো না শর্করা বললো। 2 নাম্বার হচ্ছে প্রোটিন। প্রোটিন বা আমিষ। প্রোটিন বা আমিষ। 3 নাম্বার হচ্ছে লিপিড বা ফ্যাট। ফ্যাট বা লিপিড, এটাকে আমরা বলি স্নেহ। স্নেহ না কিন্তু, স্নেহ। স্নেহ মানে হচ্ছে আদর, মায়া, মমতা। এটা হচ্ছে স্নেহ, চর্বি বা ফ্যাট। 3 নাম্বার। 4 নাম্বার খাদ্য উপাদান, আচ্ছা এই পরের গুলার আবার একটু কাহিনী আছে, ওটা একটু অন্য কালি দিয়ে লিখি। 4 নাম্বারে দাও হচ্ছে ভাইটামিনস। ভিটামিন যেটাকে বলা হয়, এটা ভাইটামিন বললে বানানটা শুদ্ধ হয়, ভাইটামিনস। এটাকে বলা হয় খাদ্য প্রাণ। ভিটামিনকে কি বলা হয়? খাদ্য প্রাণ। আচ্ছা, 5 নাম্বারে হচ্ছে মিনারেলস। মিনারেলস বা শর্করা। 5 নাম্বারে কি? মিনারেলস। মিনারেল সল্টও বলা হয়, খনিজ লবণ। মিনারেল সল্ট মানে খনিজ লবণ। আমি কি একটু আগে শর্করা বলছিলাম? খনিজ লবণ। 6 নাম্বার হচ্ছে ওয়াটার। ওয়াটার বা পানি। ওয়াটার বা পানি। আর ওই যে 7 নাম্বার, এটার কাজ একটু কম, এই জন্য একদম সবার নিচে, এটা হচ্ছে রাফেজ। কাজ কম হইলে কি হবে? এই রাফেজটা তোমাদের শর্ট কোশ্চেনে আসতেছে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাফেজ তোমাদের শর্ট কোশ্চেনে আসবে। রাফেজ কি এবং রাফেজ সম্পর্কে সবার জানতে হবে। রাফেজ জিনিসটা কি? রাফেজ। আচ্ছা, তাহলে আমরা খাদ্যের উপাদান কয়টা পাইছি? প্রধান উপাদান হচ্ছে মেইনলি উপাদান 6টা। কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, ফ্যাট বা লিপিড যেটাকে বলা হয় স্নেহ। 5 নম্বরে হচ্ছে ভাইটামিনস বা খাদ্য প্রাণ। 4 নম্বরে 5 নম্বরে হচ্ছে মিনারেল সল্ট বা খনিজ লবণ, ওয়াটার বা পানি, আরেকটা হচ্ছে রাফেজ। এবার এদের গাঠনিক উপাদানগুলো দেখে নাও যে কি কি দ্বারা এরা গঠিত। কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কথা বুঝো। কার্বো কার্বো মানে কার্বন, হাইড্রেট মানে হচ্ছে পানি। কার্বন, কার্বোহাইড্রেট। তাহলে এখানে কি কি উপাদান দ্বারা গঠিত কার্বোহাইড্রেটটা? একটু লেখো। কার্বোহাইড্রেট গঠিত হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ছোট করে একটা বক্স বানায় রাখো। কার্বোহাইড্রেট 3টা উপাদান দ্বারা গঠিত, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তারা বিভিন্ন অনুপাতে থাকবে। এই যে যে ফ্যাট বা লিপিডটা আছে, এই ফ্যাট বা লিপিডটাও হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত। আচ্ছা, একই উপাদান দ্বারা যেহেতু গঠিত, তাহলে ফ্যাট এবং লিপিড কি? ফ্যাট এবং লিপিড, সরি, এই ফ্যাট এবং কার্বোহাইড্রেট কি একই? অ্যাকচুয়ালি এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের উপাদান এক, কিন্তু অনুপাত ভিন্ন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন যখন শর্করার মধ্যে থাকবে তখন যে অনুপাতে থাকবে, লিপিডের মধ্যে থাকলে সেই অনুপাতে থাকবে না। এর জন্য তাদের গাঠনিক কাজ ভিন্ন, কিন্তু মানে গাঠনিক কি বলে এটাকে, গাঠনিক সমীকরণ ভিন্ন আর কি, তাদের গঠন ভিন্ন, কিন্তু কাজ কিন্তু একই। মেইন কাজটা কি? তাহলে মেইন কাজটা একটু দেখে ফেলো। এই দুইটার মেইন কাজটা বলে ফেলি। মেইন কাজটা হচ্ছে শর্করার প্রধান কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। শতে শর্করা, শতে শক্তি। শর্করার প্রধান কাজ কি? শক্তি উৎপাদন। শক্তি উৎপাদন। শর্করার প্রধান কাজ হচ্ছে শক্তি উৎপাদন। কথা ক্লিয়ার? তাহলে এই যে যে ফ্যাট বা লিপিড গাঠনিক উপাদান একই, তাহলে ওরও একটা কাজ হওয়া উচিত, শক্তি উৎপাদন করা। তাহলে লেখা ফেলো শক্তি উৎপাদন। কিন্তু ওর আরেকটা কাজ আছে। আরেকটা কাজ কি? তাপ উৎপাদন। কিভাবে মনে রাখবো? দেখবা মোটামুটি শীতের দিন
একটু পাতলা পাতলা কোনো মানুষ চিকন চাকন দেখতে, সে যায় যদি ফ্যান ছাড়ে, তুমি বইলা বসো কিরে তোর শরীরে কি চর্বি হয়েছে, তার মানে কি চর্বি হচ্ছে মানুষের শরীরে তাপ ধরে রাখে, তাপ উৎপাদন করে। আবার দেখবা মোটা মানুষ যারা একটু হাঁটাহাঁটি করে, হাঁটাহাঁটি করার পরে দেখবা হাই হতাশ ঘামাঘামি শুরু করে দিতেছে, তাড়াতাড়ি ফ্যান ছাড়তে বলতেছে, কারণ ওর শরীরে চর্বির পরিমাণ বেশি, তাপ উৎপাদন হয়েছে বেশি। তাহলে ফ্যাট বা লিপিড শক্তি উৎপাদন করে, আরেকটা কি তাপ উৎপাদন করে, তাপ উৎপাদন করে, তাপ উৎপাদন করে, শক্তি উৎপাদন করে, আরেকটা তাপ উৎপাদন করে। বুঝাইতে পারলাম? তাহলে কার্বোহাইড্রেট কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত, শক্তি উৎপাদন করে। ফ্যাট বা লিপিড স্নেহ পদার্থ যেটা শক্তি উৎপাদন করে, তাপ উৎপাদন করে। এবার আসো প্রোটিন। এবার হচ্ছে প্রোটিন। এই প্রোটিনটা হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন দ্বারা গঠিত। এখানে আরেকটা উপাদান বেশি থাকে, যেটা হচ্ছে নাইট্রোজেন। এই প্রোটিনের মধ্যে 16% নাইট্রোজেন থাকে। এইটা এমসিকিউতে আইসা পড়ছে। 16% কি থাকে? নাইট্রোজেন থাকে। কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন দ্বারা গঠিত হয় হচ্ছে প্রোটিন বা আমিষ। এই প্রোটিনের কাজ কি? প্রোটিনের কাজ কি? যারা মোটামুটি জিমের সাথে পরিচিত, জিম বুঝো তো, ওই যে জিম করে না, বডি বিল্ডিং করে, তারা দেখো প্রোটিন শেক খায়। অথবা যারা রেগুলার বডি বিল্ডিং করে, রেসলার বা মনে করো যে তোমার অ্যাথলেটস যারা খেলাধুলা করে, ওরা দেখবা যখন হার্ড ওয়ার্ক করে, মানে বডি বিল্ডিং এর কাজটা মেইন কাজটা করে, তখন দিনে 30 থেকে 40টা পর্যন্ত ডিম খায়। কারণ ডিমের মধ্যে থাকে প্রচুর প্রোটিন। বয়েলড চিকেন খায়, মনে করো যে মশলা ছাড়া শুধুমাত্র সিদ্ধ মুরগি খায়, এটার মধ্যেও থাকে প্রচুর প্রোটিন। তাহলে ওরা কি কাজ করে তোমার? ওরা হচ্ছে দেহের ক্ষয় রোধ করে, দেহের ক্ষয় রোধ না, ক্ষয় পূরণ করে। এক নাম্বার কাজ কি? দেহের ক্ষয় পূরণ করে। দুই নাম্বার কাজ দেহ গঠন এবং বৃদ্ধি সাধন করে। দেহ গঠন, দেহ গঠন ও বৃদ্ধি সাধন করে, দেহ গঠন ও বৃদ্ধি সাধন করে। এই যে মোটামুটি মানুষের মাসলস টাসলস দেখছো না, এই মাসল টাসলস এগুলা প্রোটিন দ্বারা তৈরি হয়। কি দ্বারা? প্রোটিন দ্বারা। বুঝাইতে পারলাম? এরপর আসো, তাহলে ভিটামিনস মিনারেলস ওয়াটার এদের কাজ কি? এদের কাজে পরে যাচ্ছি, উপরের তিনটা নিয়ে আরেকটু কথা বলে নেই। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট পাওয়া যায় কোথায়? কার্বোহাইড্রেট হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষের প্রধান খাদ্য, যেটা সেটাই হচ্ছে কার্বোহাইড্রেট। আমাদের দেশের মানুষ ভাত খায়, ধান, চাল, গম, এগুলা হচ্ছে কার্বোহাইড্রেট। তারপরে আফ্রিকার দিককার মানুষ হচ্ছে যে সাগু বা বার্লি খায়, এটাও ফুল অফ কার্বোহাইড্রেটে ভরা। তারপরে আসো, তাহলে প্রোটিন কোথায় পাওয়া যায়? প্রোটিন পাওয়া যায় হচ্ছে ডিম, মুরগি, মাছ, মাংস, যেটা আর কি সহজ কথায় মাছ, মাংস, তারপরে কাজু বাদাম টাদাম, এগুলাতে প্রোটিন পাওয়া যায়। তাহলে ফ্যাট বা লিপিড কোথার মধ্যে পাওয়া যায়? এটা উদ্ভিদের মধ্যেও পাওয়া যায়, আবার প্রাণীর মধ্যেও পাওয়া যায়। গরুর শরীরে চর্বি জমা হইতেছে, এটাও যেমন লিপিড বা ফ্যাট। আবার মনে করো সয়াবিন তেল, সরিষার তেল, এগুলাও মনে করো যে ফ্যাট। এখন মজার কথা হচ্ছে, দেখো এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, তার মানে কার্বোহাইড্রেট এবং লিপিডের গাঠনিক উপাদান সেম না। অ্যাকচুয়ালি মনে করো তুমি মিডিয়াম পরিশ্রম করো, তোমার প্রতিদিন 2000 ক্যালোরি খাদ্য প্রয়োজন। তুমি কি করছো? রাত্রের বেলা খাবার দাবার অনেক মজা পায়, তুমি 2500 ক্যালোরি খাদ্য খায় ফেলছো। তাহলে 500 ক্যালোরি বেশি খাইছো। কি বেশি খাইছো? তুমি কিন্তু শর্করা বেশি খাইছো, ভাত বেশি খাইছো বা রুটি বেশি খাইছো। এই যে 500 ক্যালোরি, এইটা তোমার শরীরে যায় ফ্যাট হিসাবে জমা হবে, তোমার একটা ভুঁড়ি হবে। এই হচ্ছে কথা। তাহলে কার্বোহাইড্রেটটা কি হিসাবে জমা হয়? প্রাণীর দেহে ফ্যাট হিসাবে জমা থাকে, যদি অতিরিক্ত বা উদ্দিষ্ট হয়। বুঝাইতে পারলাম কথা? এখন আসো, এখন আরো কিছু কথাই যাই। এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, অ্যাকচুয়ালি এই তিনটা খাদ্যকে পরিপাক করা লাগে। এই তিনটা খাদ্যকে কি করতে হয়? পরিপাক করতে হয়। বাকি খাদ্য আমাদের দেহ সরাসরি শোষণ করতে পারে। এই তিনটা খাদ্যকে কি করা লাগে? পরিপাক করতে হয়, পরিপাক করতে হয়। তাহলে কাকে কাকে পরিপাক করতে হয়? কার্বোহাইড্রেট বা শর্করা, আমিষ, স্নেহ, কাকে কাকে পরিপাক করতে হয়? শর্করা, আমিষ, স্নেহ, এদেরকে পরিপাক করতে হয়। এখন আসা, আমি একটু এই জিনিসটাও লিখে দিই, কোনটা কোথায় পরিপাক হয়। কি দিয়ে লিখবো? এই শর্করা পরিপাক হয় দুইটা জায়গায়। এক নাম্বার হচ্ছে মুখ গহ্বর। এক নাম্বার কোথায় পরিপাক হয়? মুখ গহ্বর, মুখ গহ্বর।
আর 2 নম্বরে পরিপাক হয় হচ্ছে ক্ষুদ্রান্ত। 2 নম্বর কোথায় পরিপাক হয়? ক্ষুদ্রান্ত। কি দ্বারা পরিপাক হয়? শর্করা পরিপাক হয় অ্যামাইলেজ নামক এনজাইম দ্বারা। ওইটা আবার লাস্টে পড়াবো, যখন হচ্ছে আমি পরিপাক তন্ত্র পড়াবো, এখন ওইটা দরকার নেই। আমিষ বা প্রোটিন এইটা পরিপাক হয় পাকস্থলীতে। এইটা পরিপাক হয় কোথায়? 1 নাম্বার হচ্ছে পাকস্থলীতে, পাকস্থলী। 2 নাম্বার হচ্ছে ক্ষুদ্রান্ত, 2 নাম্বার হচ্ছে ক্ষুদ্রান্ততে। আর এই যে ফ্যাট বা লিপিড, ও একমাত্র ক্ষুদ্রান্ততে পরিপাক হয়, 1 নাম্বারে ক্ষুদ্রান্ত। ও অন্য কোথাও পরিপাক হয় না। এই জন্য চর্বি জাতীয় খাবার কম খাওয়া উচিত, কারণ এটা পরিপাক হয় কম, হজম হয় কম। এবার আসো, এখানে সবগুলোর মধ্যে একটা জিনিস তুমি কমন পাইছো না, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। তার মানে ক্ষুদ্রান্ত এমন একটা জায়গা যেখানে সবকিছুই পরিপাক হয়। এটা আমি পরে চিত্র সহ দেখাবো। ক্ষুদ্রান্ত এমন একটা জায়গা যেখানে সবকিছু পরিপাক হয়। আমিষ মুখে পরিপাক হয় না, আমিষ শুধু পাকস্থলী ক্ষুদ্রান্তে পরিপাক হয়, চর্বি শুধু ক্ষুদ্রান্তে পরিপাক হয়, আর শর্করা যেটা, এটা মুখ গহ্বরে সামান্য টায়ালিন এনজাইম যুক্ত হয়, ম্যাক্সিমামটা পরিপাক হয় হচ্ছে ক্ষুদ্রান্ততে। তাহলে আমরা খাদ্য উপাদান কয়টা পাইছি? 6টা। 6টার মধ্যে 3টা হচ্ছে জটিল উপাদান, তাদেরকে কি করতে হয়? পরিপাক করতে হয়। তাদের গাঠনিক উপাদান কি সেটাও লেখলা, তাদের কাজ কি সেটাও লেখলা। পাওয়া যায় কোনটা কোনটার মধ্যে, এটা একটু পড়ে নিতে হবে। এইবার আসো, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার, এগুলার কথা একটু বলি। ভিটামিন অ্যাকচুয়ালি বিক্রিয়া ত্বরান্বিত করে, প্রভাবক হিসেবে কাজ করে, বিভিন্ন বিক্রিয়া হয় না এগুলা। আমাদের দেহে কি কি ভিটামিন আছে বলো তো? কি কি ভিটামিন আছে? এটা মনে রাখা খুব সহজ। এবিসিডি পড়ছো না? এবিসিডি লিখতে থাকো, এ বি সি ডি ই। এরপরে কয়েকটা বাদ দিয়া বাচ্চা পোলাপের মতো চলে যাও, কে। এই কয়েকটা ভিটামিন মানুষের দেহে পাওয়া যায়। এক একটা ভিটামিনের অভাবে এক এক রকম রোগ হয়। যেমন ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, রাতের বেলা চোখে দেখে না, মলা ঢেলা মাছ খাইতে হয়, রঙিন শাকসবজি খাইতে হয়। ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। এই রোগগুলা কিন্তু তোমাদের আছে, পড়তে হবে। রিকেটস রোগ কি? ওই যে শিশুদের হাড্ডি বেঁকে যায়, দাঁড়াইছে পা দুইটা ধনুকের মতো বাঁকা হয়ে গেছে। মনে করো এই যে এই হচ্ছে একটা মানুষ, পা দুইটা এরকম থাকার কথা ছিল, এই যে এরকম হয়ে গেছে, এটা হচ্ছে রিকেটস রোগ। এটা কার অভাবে হয়? ভিটামিন ডি এর অভাবে হয়। তাহলে ভিটামিনের কাজ কি? আমাদের দেহে বিক্রিয়া সংঘটিত করা। যেমন তোমরা যারা জৈব যৌগ বা পড়ে থাকবে, বিভিন্ন বিক্রিয়ায় নিকেল, কপার এগুলো প্রভাবক হিসাবে ব্যবহার করে, ভিটামিন আমাদের দেহে প্রভাবক হিসাবে ব্যবহার করে। মিনারেলস বা খনিজ লবণ, খনিজ লবণ গুলা কি কি? এই যেমন সোডিয়াম প্লাস আছে, পটাশিয়াম প্লাস আছে, ফেরিক প্লাস আছে। এগুলাও কিন্তু ফেরিক 3 প্লাস বা 2 প্লাস, এগুলাও কিন্তু হচ্ছে, আরো আছে এখানে ডট ডট দিয়ে দেই, হ্যাঁ। এগুলাও কিন্তু বিক্রিয়াতে প্রভাবক হিসেবে ব্যবহার হয়, কিন্তু এগুলা এক একটা এক এক কাজে অংশগ্রহণ করে। যেমন মনে করো যে পটাশিয়াম, এটা আমাদের পেশি সঞ্চালনে সাহায্য করে। এই যে আমরা যে হাত শক্তি করতেছি, এই যে হাতটাকে যে টান দিয়ে আনতেছো, এই আনার জন্য যে পেশিটা কাজ করতেছে, এই পেশির কাজ করা হয় পটাশিয়াম দ্বারা। কারো দেহে যদি পটাশিয়ামের ঘাটতি দেখা দেয়, তাহলে সে এই যে এরকম একটা চাইলের বস্তার মতো পড়ে থাকবে, সে তার নিজের হাত নাড়াচাড়া করতে পারবে না। তার মন চাইতেছে হাত উপরে উঠাবে, মন চাচ্ছে, ব্রেনকে অর্ডার দিচ্ছে, কিন্তু ব্রেন উঠাইতে পারতেছে না, কারণ পটাশিয়াম নাই। আবার এই যে ফেরিক বা লৌহ, লৌহ হচ্ছে, তোমরা রক্তকণিকায় হিমোগ্লোবিন পড়ছো না? হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে, কোষে নিয়ে যায়, পরে কোষের মধ্যে দহন বিক্রিয়া হয়। সেই দহন বিক্রিয়ায় গ্লুকোজ ভাঙ্গা তাপ শক্তি উৎপাদন হয়, যেই তাপ শক্তি দিয়ে এই যে আমি ফটর ফটর করে কথা বলতেছি। এই ফেরিক হচ্ছে সেই হিমোগ্লোবিনের যে যৌগ, তার একটি মানে মূল কেন্দ্রীয় উপাদান হচ্ছে ফেরিক বা লৌহ। এই জন্য হিমোগ্লোবিনকে লৌহ বলা হয়। বোঝাইতে পারলাম? এরপর আসো ওয়াটার, পানি। পানির আরেক নাম জীবন, তাই না? জীবন মানেই পানি, কিন্তু এখন আমরা কি জানি? জীবন মানেই জি বাংলা। পানির কাজ কি? পানির কাজ তোমাদের বই 3টা দিছে। তার আগে আমি একটু সহজ ভাষায় বলে নেই। কোষ, আমাদের দেহে কোষের মধ্যে প্লাস্টিড আছে, মাইটোকন্ড্রিয়া আছে, হাবিজাবি যা কিছু আছে, নিউক্লিয়াস, সবকিছুই পানিতে ভাসতেছে। তাহলে পানি হচ্ছে কোষের আকৃতি প্রদান করে। পানি কোষের আকৃতি, দেহের আকৃতি প্রদান করে। একটা মাছ চিন্তা করো, একটা মাছ মোটামুটি তরতাজা, তুমি যদি এটা শুটকি বানায় ফেলো, তাহলে একদম চুপসাই যাবে না? দেহের আকৃতি নষ্ট হয়ে গেছে, কারণ ওর কাছ থেকে পানি সরাই ফেলা হয়েছে। তাহলে পানি দেহের আকৃতি দেয়। তারপরে পানি নিয়ে তোমাদের আরো কয়েকটা কাজ আছে, আমি দাগাই দিব। 1 নম্বর হচ্ছে দেহ গঠন, দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ, যেমন অক্সিজেন পরিবহন,
রক্তের মাধ্যমে হয়। রক্তের ম্যাক্সিমাম 90% হচ্ছে পানি। আবার একটা সুস্থ মানুষের দেহের 60 থেকে 65% হচ্ছে পানি। তারপরে মনে করো যে পানির আর কি কাজ, দেহের বজ্র নিষ্কাশন করা। ঘামের মাধ্যমে দেহ থেকে বজ্র নিষ্কাশিত হয়, বিভিন্ন লবণ আছে না, ঘামের মাধ্যমে নিষ্কাশিত হয়। এই জন্য ঘামলে সেটা মুখে গেলে দেখবা তিতা তিতা লাগে। এরপরে আমরা রেচন প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত বজ্র বের করে দিই। রেচন প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত বজ্র, সহজ ভাষায় হচ্ছে প্রস্রাব। প্রস্রাব করলে দেহের থেকে বজ্র পদার্থ নিষ্কাশিত হয়, তাহলে এটা কে নিয়ে আসে, পানির মাধ্যমে বের হয়। এরপরে মল ত্যাগেও পানির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। লাস্ট হচ্ছে রাফেজ। এই রাফেজ নিয়ে পড়াশোনা আমরা সামনে করব। রাফেজটা কি? রাফেজ হচ্ছে যেটা মল বৃদ্ধি করে। রাফেজ আমি সামনে বলতেছি। রাফেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো এটা টপিকে যায় বলবো। আমি এইখানকার টপিক মোটামুটি বুঝাইতে পারছি। কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, ফ্যাট বা লিপিড বা স্নেহ পদার্থ, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার, এর মধ্যে উপরের তিনটা পরিপাক করতে হয়। কোনটা কোথায় পরিপাক হয় এটা সহ এখানে লেখা আছে। কথা বুঝাইতে পারছি? এবার দেখো ওইখানে যা লেখছি তাই। আমিষ দেহের বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ। শর্করা শক্তি উৎপাদন, স্নেহ তাপ উৎপাদন, স্নেহ না সরি স্নেহ। খাদ্যপ্রাণ বা ভিটামিন রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। আমাদের দেশে একটা কমন জিনিস দেখবা, অসুস্থ মানুষ ফলমূল খায়, আমরা সুস্থ মানুষ জীবনেও ফলমূল খাই না। আমরা কি খাই? ফুচকা, দই ফুচকা, হাবিজাবি বহুত কিছু খাই, কিন্তু ফলমূল খাই না। তাহলে রোগ প্রতিরোধ বাড়ায় হচ্ছে ভিটামিন। ফলমূলের মধ্যে প্রচুর ভিটামিন থাকে। আরেকটা টপিক যেহেতু মাথায় আসলো বইলা দেই। মনে করো এখানে কি ধান এবং গম, উদাহরণটা একটু লিখলাম, ধান এবং গম। ধান এবং গমকে আমরা কি বলতেছি? কার্বোহাইড্রেট বলতেছি, তার মানে শর্করা বলতেছি। ধান এবং গমের মধ্যে কি আমিষ নাই, স্নেহ নাই, ভিটামিন বা মিনারেলস নাই? আছে, সব উপাদানই আছে, কিন্তু খুব সামান্য পরিমাণে। বেশি আছে শর্করা, এই জন্য তাকে ধান এবং গমকে শর্করা বলা হচ্ছে। তুমি যখন আমিষের ক্ষেত্রে আসবা, মাছ, মাংস, মাংসের মধ্যে কি ভিটামিন, খনিজ লবণ টবণ নাই? আছে, কিন্তু আমিষের পরিমাণ বেশি বইলা তাকে আমিষ বলা হচ্ছে। কথা বুঝাইতে পারছি? ভিটামিন, ওর মধ্যে ভিটামিনের পরিমাণ বেশি, খনিজের পরিমাণ কম, এই জন্য ওকে ভিটামিন বলা হইতেছে। ঠিক আছে। পানি, দেহের পানি তাপের সমতা রক্ষা করা, কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করা, তারপরে হচ্ছে অঙ্গগুলোকে ধরে রাখে। তারপরে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে খাদ্য আঁশ, পানি শোষণ করে, মলের পরিমাণ বৃদ্ধি করে, বৃহদান্ত থেকে মল নিষ্কাশনে সাহায্য করে। এরপরে আসো আমিষ, এগুলো সব বইলা ফেলছি। এই যে চিত্রের দিকে তাকাও, সুন্দর একটা মুরগির রান, মাছ, ডিম, বাদাম টাদাম যা কিছু আছে আমিষ। কিছু আমিষ আছে প্রাণীজ, প্রাণীর দেহে পাওয়া যায়। কিছু আমিষ আছে উদ্ভিদজ আমিষ, যেমন মনে করো ডালের মধ্যে প্রচুর পরিমাণ আমিষ আছে। এই জন্য আমাদের দেশে সেনাবাহিনীরা যখন ট্রেনিং দেওয়ানো হয়, সৈনিক টৈনিক যারা আছে, ওদের তো পর্যাপ্ত মাছ টাছ খাইতে দিতে পারে না। আমাদের দেশে সেনাবাহিনীদের জন্য এক বেলা আমিষের ব্যবস্থা ছিল, রিসেন্টলি মনে হয় 2 বেলা আমিষের ব্যবস্থা হয়েছে। তাহলে ওদের আমিষের ঘাটতি, ক্ষয় রোধ। আমিষ কি করে? দেহ গঠন করে, ক্ষয় পূরণ করে। ক্ষয় পূরণটা কি দিয়ে করবে? এই জন্য ওদের মগ ভৈরা, সেনাবাহিনীর মগ তো দেখছো বড় মগ, এই মগ ভৈরা শুধু পাতলা ডাইল খাওয়ানো হইতো। এই ডাউল খাইলে আমিষের ঘাটতি পূরণ হয়। ঠিক আছে। এইখানে একটু সামান্য জিনিস, এটা দেখলে নিজেরাই বলবা বাদ দেন। সেটা কি? এই যে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন, আমিষ, এটার গাঠন, এই যে গঠন হচ্ছে এরকম। কি কি থাকে? নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন, কার্বন আছে, অক্সিজেন, হাইড্রোজেন, এটা হচ্ছে গঠন। আমরা কি জানি? কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এইগুলা দ্বারা প্রোটিন গঠিত। দেখো এই মৌলগুলা এখানে আছে। বুঝাইতে পারলাম? কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট হচ্ছে কি? ফুল, কাণ্ড, পাতা, মূল, বীজ, এই সব জায়গায় উদ্ভিদ কার্বোহাইড্রেট সঞ্চয় করে রাখে। কার্বোহাইড্রেটের মধ্যে আবার প্রকারভেদ আছে। এখানে আরো আসো, এই যে ফলের রসের মধ্যে গ্লুকোজ, দুধের মধ্যে ল্যাকটোজ, গম, আলু, চাল ইত্যাদি শর্করা জাতীয় খাদ্যের বিভিন্ন রূপ। তার মানে শর্করার বিভিন্ন রূপ আছে, গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ। যাদের শেষে সাধারণত টোজ আছে, যাদের শেষে সাধারণত টোজ আছে, তারা হচ্ছে শর্করা। ব্যতিক্রম হতে পারে, যেমন শ্বেতসার, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে টোজ থাকে, গ্লুকোজ,
ফ্রুক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, এই সবগুলাই হচ্ছে শর্করা। তাহলে লাস্টে টোজ দেখলে কি বুঝবা? এটা হচ্ছে শর্করা। এই শর্করার গঠনের উপর ভিত্তি করে আবার বলা হয় মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড তোমরা সিলেবল পড়ছো না? মনোসিলেবল, ট্রাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। মনোসিলেবল মানে কি? একটা ওয়ার্ড। তাহলে মনোস্যাকারাইড মানে এই যে 6 কার্বনের একটা উপাদান, 6 কার্বনের একটা উপাদান, এই যে এইরকম একটা উপাদান, এটাকে বলা হয় মনোস্যাকারাইড। এইরকম যখন অনেকগুলা পুতির মালার মতো থাকে, দুইটা থাকলে ডাইস্যাকারাইড, অনেকগুলা থাকলে পলিস্যাকারাইড। এই যে চিত্র সহ দেখাই দেই, একটা আছে মনোস্যাকারাইড, দুইটা আছে ডাইস্যাকারাইড, অসংখ্য এই যে এরকম মালার মতো আছে, এটাকে বলা হয় পলিস্যাকারাইড। আর কারো যদি দিলের মধ্যে চায়, মনের মধ্যে চায়, তাহলে হচ্ছে গ্লুকোজ, ল্যাকটোজ, ফ্রুক্টোজ, এদের সংকেত লেখা রাখতে পারো যদি ভালো লাগে। এইচএসসি তে গেলে পড়বা, কিন্তু এসএসসি লেভেলে এটা দরকার নাই। এটার গঠন নিয়ে কিছুই বললাম না, জাস্ট মনের একটা চাহিদার জন্য একটু দেখাইলাম যে এদের সংকেতগুলো এরকম। এই যে এখানে দেখো, ওই যে স্যাকারাইড, দা স্ট্রাকচার অফ গ্লুকোজ, গ্লুকোজের স্ট্রাকচারটা এই যে এরকম। এইটাকেই মৌলগুলার নাম না দিয়ে এখানে শুধু বক্স আকারে দিছে। কার্বন সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6টা। ঠিক আছে? তাহলে বুঝতে পারছি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। শুধু এইটুকু বুঝলে হবে না, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে মনোস্যাকারাইড যেটা, এটা আমাদের শরীর খুব দ্রুত শোষণ করতে পারে। এটা ছোট ছোট উপাদান, আমাদের দেহ শোষণ করতে পারে। উদাহরণ, মধু, ফলের রস। দেখবা যারা অনেক বেশি রোগী, একটু আগেও বললাম, তাদেরকে ফলের রস খাওয়ানো হয় বা জুস খাওয়ানো হয়। কিসের জন্য? সে ওইটা তাড়াতাড়ি শরীরে শোষণ করে শক্তি পায়। এখন একটা মানুষ মইরা যাইতেছে, প্রচুর পরিমাণ অসুস্থ, হসপিটালের বেডে, তারে নিয়ে তুমি গরুর মাংস খাওয়াইতেছো শক্তির জন্য। ওই গরুর মাংস হজম করার মতো শক্তি তো তার থাকতে হবে। তার শরীরের ইমিউন সিস্টেম পুরাটাই হচ্ছে রোগ প্রতিরোধে কাজে লাগতেছে। তখন তুমি তাকে সরল খাদ্য যদি না দিয়ে জটিল খাদ্য দাও, তাহলে তো ডাইজেশন হবে না। বুঝতে পারছি? তাহলে মনোস্যাকারাইড গুলা সরাসরি আমাদের শরীর শোষণ করতে পারে। বিশেষ করে এই যে গ্লুকোজ, এটা তো দোকানেই কিনতে পাওয়া যায়, ছোট ছোট প্যাকেট আছে, ওইটা একটু পানির মধ্যে গুলায় খাওয়ায় দেয়, তাহলে হচ্ছে খুব দ্রুত শক্তি নিতে পারে। ডাইস্যাকারাইড যেগুলা, সুক্রোজ, ল্যাকটোজ, যেমন চিনি এবং দুধ, এগুলা হজম করতে একটু সময় লাগে। এই জন্য রোজা থাইকা কেউ যদি ইফতারের মধ্যে একদম গলা পর্যন্ত শরবত খাও, এরপরে 2 ঘন্টা বিছানার থেকে উঠতে পারবা না, ঠাস করে পড়ে থাকবা, কারণ তোমার শরীর ওইটা ডাইজেশনের সময় নষ্ট করতেছে। পলিস্যাকারাইড, পলিস্যাকারাইডের মধ্যে আছে শ্বেতসার, গ্লাইকোজেন, চাল, আটা, আলু, সবজি। এই যে পলিস্যাকারাইড গুলা, এগুলাকে বলা হয় জটিল শর্করা। এই জটিল শর্করা আমাদের দেহ সরাসরি শোষণ করতে পারে না, এবং এটাকে যদি কাঁচা খাও, কাঁচা খাইলেও এটাকে শোষণ করার জন্য বা হজম করার জন্য অনেক সময় লাগে। এই জন্য এইগুলাকে রান্না করে খাইতে হয়। রান্না করলে এগুলো একটু নরম হয়, ডাইজেশনের জন্য সহজ হয়ে যায়। ক্লিয়ার? কথা বুঝাইতে পারছি? এরপরে স্নেহ জাতীয় খাদ্য, এটা তো দেখবাই, উদ্ভিদের মধ্যেও আছে, প্রাণীর মধ্যেও আছে। এই যে এখানে কিছু দেহের সঞ্চিত চর্বির তুলনায় প্রায় দ্বিগুণ পরিমাণ ক্যালোরি থাকে। কোথায় থাকে? শর্করা ও আমিষের তুলনায় চর্বিতে দ্বিগুণ পরিমাণ ক্যালোরি থাকে, শর্করা এবং আমিষের তুলনায়। এই জন্য তোমরা যারা সকালে নাস্তা খাও, রুটি যদি খাও, রুটিতে ক্যালোরি আছে, কারণ গম, শর্করা খাইতেছ। কিন্তু ওই রুটিটাকে যদি তেলে ভাইজা পরোটা বানায় খাও, তাহলে শক্তির পরিমাণ বেশি পাওয়া যায়। কারণ কি? ওটার মধ্যে চর্বি থাকে, চর্বিতে শক্তির পরিমাণ বেশি। একজন সুস্থ সবল পূর্ণবয়স্ক ব্যক্তির দিনে 50 থেকে 60 গ্রাম চর্বির প্রয়োজন। আমরা এর থেকে বেশি খাই বাংলাদেশিরা। আমরা তরকারিতে যেই পরিমাণ তেল ঢালি, আলাদা করে আমাদের চর্বি খাইতে হইব না, ওইটুকু কমাইলেই চলবে। লিপিডের রাসায়নিক গঠন, লিপিডের রাসায়নিক গঠনটা খুবই জটিল। এটা হচ্ছে, দেখি একটু দেখানো যায় কিনা, বাকিগুলা তো দেখাইছিলাম। লিপিডের রাসায়নিক গঠন, এটা দেখলে তুমি বলবা যে থাক, আমি না দেখেই ভালো আছি। কই যেন ছিল লিপিডের রাসায়নিক গঠন, এখানে ছিল। এই দেখো, মোটামুটি একটা দুইটা যদি দেখায়।
এই হচ্ছে লিপিডের রাসায়নিক গঠন। কই কই বেশ কয়েকটা আছে, দেখতে একটু ভাল লাগে, সরল। এই মনে করো এটা একটা লিপিডের রাসায়নিক গঠন। এই যে ট্রাইগ্লিসারাইড। এগুলার গঠনগুলো আর কি দেখতে একটু জটিল, ওই একটু চোখের দেখা দেখলে শান্তি লাগে, আর কিছুই না। ওকে, খাদ্য প্রাণ বা ভিটামিন, ভিটামিন নিয়ে কথাবার্তা বলে ফেলছি। তোমরা একটু রিডিং দিবা। ভিটামিন এ আছে, ডি আছে, ই আছে, বি আছে, এবং ভিটামিন কে টে হাবিজাবি যা কিছু আছে, ভিটামিন সি আছে। এগুলা কোনটার মধ্যে কি আছে এটা একটু রিডিং করে ফেলবা। খনিজ লবণ, খনিজ লবণ নিয়ে মোটামুটি ম্যাক্সিমাম কথাই বলে ফেলছি। তো এগুলা তোমাদের দায়িত্বে, নিজ দায়িত্বে পড়ে নিবা কোন খাদ্যে কোনটা বেশি পাওয়া যায়। পানি, 50 থেকে 60% পানি থাকে। দেহ গঠন, অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ, দেহ থেকে দূষিত পদার্থ নির্গমন, এই লাইন তিনটা দাগ দিয়ে রাখো। দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ, এটা পুরাটা রিডিং করবা। পানি ব্যতীত অভ্যন্তরীণ কার্য চলতে পারে না, রক্ত সঞ্চালন হইতে পারে না, রক্ত সঞ্চালন না হইলে অক্সিজেন পৌঁছাবে না, অক্সিজেন না পৌঁছাইলে গ্লুকোজ ভাঙ্গা শক্তি উৎপাদন হবে না, ব্লা ব্লা অনেক কথা বলছে। দূষিত পদার্থ, এটাও বইলা ফেলছি। মল মূত্র ঘাম, এর মাধ্যমে দূষিত পদার্থ বের হয়। এরপরে আসো রাফেজ, এটা নিয়ে বলতে চাইছিলাম, তাহলে একটু শুনো। আমাদের দেহ স্ট্রাকচার ধইরা রাখে আমাদের দেহের কঙ্কাল। উদ্ভিদ কোষের কঙ্কাল হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর। এবং তোমরা জানো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই হচ্ছে কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর নাই। এই কোষ প্রাচীরটা হচ্ছে অনেক জটিল সেলুলোজ দ্বারা নির্মিত, যেটা কোষ কঙ্কাল বলা হয় উদ্ভিদ কোষের। এই জটিল সেলুলোজ মানুষ হজম করতে পারে না। যখন তুমি শাকসবজি খাবা তখন এই সেলুলোজ হজম করতে পারবা না, তখন ওইটা মলে পরিণত হবে এবং দ্রুত মল বের হয়ে যাবে। যার কোষ্ঠকাঠিন্য আছে সে বুঝে যে এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আমি আরেকটা সহজ উদাহরণ দিই। তোমাদের প্রত্যেকের বাড়ির রান্নাঘরের মধ্যে অবশ্যই একটা ময়লার ঝুড়ি আছে। বাড়ির রান্নাঘরের মধ্যে ময়লার ঝুড়ি থাকে। এখানে তোমার মা প্রতিদিন ময়লা ফেলে, মনে করো মাছের ময়লা ফেলছে, মুরগির ময়লা, হাবিজাবি সবজি টবজির ময়লা ফেলছে। এখন প্রতিদিন বাহির থেকে কেউ একজন ময়লা নিতে আসে, তুমি ময়লাটা বাহিরে দিয়ে দাও। এই ময়লা যদি তুমি বাহিরে না দিয়ে রান্নাঘরে দিনের পর দিন রাইখা দাও, অথবা তোমার শুবার ঘর বেডরুমে তুমি যেই জায়গায় শুইবা তার পাশে যদি ময়লার ঝুড়িটা রাইখা দাও 5 দিন 10 দিনের পচা ময়লা, তাইলে কি তুমি ভালো থাকবা, সুস্থ থাকবা? সম্ভব? এটা সম্ভব না। তাইলে সময় মতো ময়লা নিষ্কাশন করাটাও গুরুত্বপূর্ণ। এর জন্য এই যে রাফেজ জাতীয় খাবার, যেটা এটা মল সৃষ্টিতে সাহায্য করে, আমাদের যে বৃহদান্ত আছে বৃহদান্ত পরিষ্কার করে, এতে তোমার খাবার রুচি বৃদ্ধি পায়, শরীর সুস্থ থাকে। একটু পর শস্য দানার বাহিরের আবরণ, সবজি, ফলের খোসা, শ্বাস, বীজ, উদ্ভিদের ডাটা, মূল, পাতায় আঁশ থাকে। এইগুলো মূলত কোষ প্রাচীর, সেলুলোজ, লিগনিন দ্বারা তৈরি। হাড় যেমন মানব দেহের কাঠামো তৈরি করে, সেলুলোজ, রাফেজ তেমনি উদ্ভিদের কাঠামো তৈরি করে। এইগুলো জটিল শর্করা। এগুলো কেমন ধরনের শর্করা? জটিল শর্করা। গবাদি পশু যেমন হচ্ছে গরু, ছাগল, মহিষ, ওরা সেলুলোজ হজম করতে পারে, কিন্তু মানুষ এইগুলা হজম করতে পারে না। রাফেজ পানি শোষণ করে, মলের পরিমাণ বৃদ্ধি করে, বৃহদান্ত থেকে মল নিষ্কাশন করে। রাফেজ যুক্ত খাবার বিষাক্ত বর্জনীয় বস্তুকে খাদ্যনালী থেকে শোষণ করে। ধারণা করা হয় এই রূপ খাবার খাদ্যনালীর ক্যান্সারের আশঙ্কা অনেকাংশেই হ্রাস করে। সহজ কথায়, খাস বাংলায় যদি বলি, তোমার সবজি খাইতে হবে। সবজি খাইলে বাথরুম ক্লিয়ার হইব, তুমি সুস্থ থাকবা। আর যদি সবজি না খাও তাহলে সব আটকাই যাবে শরীরের ভিতরে। এই হচ্ছে রাফেজ। কথা ক্লিয়ার? বুঝতে পারছো রাফেজ বিষয়টা কি? এটা আসে, প্রচুর আসে।
এখান থেকে আরেকটা সম্পূরক কোশ্চেন দেখো, জটিল সেলুলোজ যেটা, এটা গবাদি পশু হজম করতে পারে, মানুষ হজম করতে পারে না, এই জন্য মানুষ ঘাস খাইতে পারে না। আবার বাঘ, সিংহ, ওরা প্রোটিন হজম করে, কিন্তু এই জটিল শর্করা, রাফেজ এগুলো হজম করতে পারে না। এই জন্য বাঘ, সিংহ ঘাস খায় না, আবার গরু, ছাগল ওরা মাংস খায় না। তার মানে এটা ডাইজেস্টিভ সিস্টেমের উপর নির্ভর করতেছে কে কি ধরনের প্রাণী। মানুষকে বলা হয় সর্বভোগ, মানুষ প্রোটিন ডাইজেশন করতে পারে, মাছ মাংস ডাইজেশন করে এর সকল প্রকার অ্যামিনো অ্যাসিড মানুষ শোষণ করতে পারে, একদম সকল প্রকার। এরপরে এই সবজি, রাফেজ, জটিল যেটা মানে জটিল শর্করা, ওইটা ব্যতীত ম্যাক্সিমাম, মনে করো আমরা যে সবজি টবজি খাই, ম্যাক্সিমাম মানুষ হজম করতে পারে। এই জন্য মানুষ মাছ মাংসও খায়, মানুষ শাকসবজিও খায়। বিভিন্ন ধর্মীয় কারণে বিভিন্ন জন বিভিন্নটা খায় না, ওটা তার ব্যক্তিগত ব্যাপার, না খাইলেও শেষ। খাদ্য পিরামিড, লাস্ট টপিক এই অংশের, খাদ্য পিরামিড। খাদ্য পিরামিড কি? খাদ্যের পাহাড়। তুমি সাধারণভাবে একটা বাংলাদেশি মানুষের খাবারের প্লেটের দিকে তাকাও, দেখবা ভাতকে পিরামিডের মতো দিছে, এটাই খাদ্য পিরামিড। প্লেটে তাকাইলে তুমি খাদ্য পিরামিড বুঝতে পারবা। যে ডায়েট করতেছে তার হিসাব আলাদা, এখানে ডায়েট যে করে সে যেন না আসে, কারণ যে ডায়েট করে তার তো সকল খাদ্য সমান না, র্যান্ডম আর কি সবার ক্ষেত্রে। খাদ্য পিরামিডে সব থেকে বেশি তোমার প্লেটে কি থাকে? ভাত। এরপরে তুমি কি নাও? একটা শাক নাও, অথবা মাছ টাছ রান্না করলে দেখবো সবজি দিয়ে মাছ রান্না করছে, সেখানে সবজির পরিমাণ বেশি থাকে। ভাত এবং সবজি তুমি খাইলা, এরপরে দেখবা এক পিস মাছ আছে, অথবা এক পিস ডিম, ডিম ভুনা করলে এক পিস ডিম, মাংস টাংস রান্না করলে 2-4 পিস মাংস, কিন্তু প্রোটিনের পরিমাণ কম থাকে, তাহলে আমিষটা থাকে হচ্ছে উপরে। এবং সবার উপরে থাকে হচ্ছে ওই যে চর্বি জাতীয় জিনিস, কারণ সবজি রান্না করার সময় যে তেলটুকু ব্যবহার করে ওইটুকুই, আমরা আলাদা করে কিন্তু তেল ইউজ করি না। দ্বিতীয়ত ঘি খায় অনেকেই, কিন্তু যারা খাবারের সাথে ঘি খায় তারা কিন্তু ভাতের সমান ঘি নেয় না, 1-2 চামচ হাইস্ট ঘি নিতে পারে। এই হচ্ছে একটা আদর্শ খাদ্য পিরামিড, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আদর্শ খাদ্য বলতে শুধু দামি দামি খাদ্যকে বোঝায় না। আদর্শ খাদ্য বলতে বোঝায় ব্যালেন্সড ডায়েট, সব উপাদান থাকতে হবে, সেটাই হচ্ছে আদর্শ খাদ্য। শুধু মাছ মাংস পোলাও কোরমা এগুলো আদর্শ খাদ্য না। তাহলে একটা সুষম খাদ্যের বৈশিষ্ট্য, আদর্শ খাদ্য বলতে সুষম খাদ্য বুঝাইছিলাম। সুষম খাদ্যের 1 2 3 4 5টা বৈশিষ্ট্য আছে। এই 5টা বৈশিষ্ট্য নিজ দায়িত্বে মুখস্থ করে নিও, এইটা সিকিউতে খুব কম চোখে পড়ছে, শর্ট কোশ্চেনে আসতে পারে। এই হচ্ছে মোটামুটি খাদ্য। এরপরে হচ্ছে বিএমআই, বিএমআর।